সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও গীতিকার ফারুক আনোয়ার। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ, শুভ সকাল। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ আপনি গানের মানুষ এবং আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন, অনেক কাজ নিয়ে আপনার জীবন চলছে। কিন্তু আমরা জানি যে রিসেন্টলি আপনার একটা কাজ হয়েছে এবং আপনি একটি গান লিখেছেন, যেটি একটি ফিল্মে রিলিজ হয়েছে। ফিল্মের নাম হচ্ছে অফিসার ইনচার্জ। সেই গানটি লেখার পিছনে স্টোরিটা একটু জানতে চাই এবং গানটি আমরা কবে শুনতে পারবো? প্রতিটি গীতিকারের একটা ইচ্ছা থাকে যে একটা মুভিতে একটা গান যাওয়ার জন্য। একইভাবে আমার কাছে যারা মুভির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রিকোয়েস্ট করলেন, আমার লেখার ধরন দেখে একটা গান চাই আপনার কাছ থেকে। তো আমি ব্যস্ত থাকি, অনেক সময় সময় করতে পারি না। তারপর সময় বের করলাম। বের করার পর এটা আমার জীবনে ছিল প্রথম মুভি সং। তো মুভি সঙের স্পেশালিটি হলো যে সিচুয়েশন ভিত্তিক হয়ে থাকে। আমাকে বলা হলো আগের পরে ডায়লগগুলো কেমন হবে, সিচুয়েশনটা কেমন হবে, ওটা দেখে আমি গানটা লিখলাম। বেশ ভালো হয়েছে গানটি আশা করি। এবং গানটিতে সুর দিয়েছেন সবার পরিচিত মুখ শুভ্রদেব এবং ন্যান্সি। দারুণ আসবে। গানটি কাজ শেষ হয়ে গেছে, সেন্সর কাজ শেষ হয়ে গেছে, অপেক্ষায় আছে। ততক্ষণ মধ্যে অপেক্ষায় থাকুন। আচ্ছা, অবশ্যই। আসলে আমরা আরো আলোচনা করব, কিন্তু আপনাকে পেয়েছি, গান হবে না তা কিন্তু একদমই চলবে না। তো একটি গান দিয়ে আসলে আমরা বাকি কথার দিকে এগিয়ে যেতে চাই। কোন গানটি শুনছি আমরা? আমার লেখা প্রথম গানটি ছিল সুখী জীবনের সুখের আশায়। এটা ছিল এরকম, বাস্তবধর্মী গান ছিল। সুখী জীবনের সুখের আশায় ছুটছে মানুষ কোন অজানায়, কেউ তা পায় কেউ বাহারায়, মরীচিকা সবই জীবন মায়ায়, মরীচিকা সবই জীবন মায়ায়। এটা ছিল আমার প্রথম গানটা। আচ্ছা, গানের কথাগুলো কিন্তু বেশ দারুণ, আসলে খুবই ভালো লাগছে, ধন্যবাদ। আমরা জানি যে আপনি ছোটবেলা থেকেই কবিতা লেখার অভ্যাসের সূত্র ধরেই আপনার আসলে গানের জগতে আসা এবং গান লেখা এবং গান করা। প্রচুর গান রয়েছে আপনার এবং প্রচুর পপুলার গান রয়েছে যেগুলো দর্শকের বেশ জনপ্রিয়তা পেয়েছে, এবং সেখান থেকে যে আজকের এই সময়ে এসে নিজেকে কতটা আসলে সফল মনে করছেন বা প্রাপ্তির জায়গাটা কতটুকু? প্রাপ্তি কিন্তু কখনো শেষ হয় না। যত আপনার প্রাপ্তি আসবে অত প্রাপ্তি আপনাকে ডাকবে। লিখছি এখন পর্যন্ত, সত্যি সত্যি এটা সত্যি যে আমার লেখা অনেক গান করেছে। আমার টার্গেট ছিল দুটো, আমি গান লিখব, সেই গানগুলো আমাদের যারা গুরুজন আছে, সঙ্গীতের গুরুজন, বাংলাদেশি কিংবদন্তি বয়োজ্যেষ্ঠ যারা আছেন, ওনারা গান করবেন। এক সেই সূত্র ধরে আমি মোটামুটিভাবে অনেকেই আমি রিকোয়েস্ট করেছি গান করার জন্য, গান করেছেন। আমার লাস্ট গানটা করেছেন শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন, তারপরে রফিকুল আলম ভাই করেছেন, আবিদা সুলতানা ম্যাম করেছেন এবং খুরশিদ আলম স্যার করেছেন। আপনার অনেক বিখ্যাত আসলে যারা লিজেন্ডারি শিল্পী রয়েছেন প্রত্যেকেই কিন্তু আপনার লেখা গানে তারা গান গেয়েছেন। সো এই জায়গা থেকে আসলে নিজের অনুভূতিটা কেমন সেটা একটু জানতে চাই, এবং গান লেখার সময় আপনি কোন চিন্তা ভাবনা থেকে গানগুলো লিখে থাকেন? আমি কিন্তু ডিফারেন্ট প্যাটার্নে গান লিখি। আমি বাউল গর্ণা গান লিখছি, জীবন ভিত্তিক গান লিখছি, রোমান্টিক সং লিখছি, দেশাত্মবোধক গান লিখছি। আমি গান লেখার সময় আমি প্রথম যেটা করি, আমি শিল্পী নির্বাচন করে থাকি। আচ্ছা, আগে আপনি শিল্পী নির্বাচন করি। এখন পর্যন্ত যা হচ্ছে, যেমন আমি কিছুদিন আগে একটা গান লিখলাম যেটা আমাদের সবার শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদীর জন্য, দেশাত্মবোধক গানটি লেখার পরে আমি দেখি যে ওনার কাছে, ওনার গলায় এই গানটি ভালো মানাবে। আমি একটা গান লিখলাম এখানে বাউল গুরু শফি মণ্ডলের জন্য। এটা কিন্তু শেখানো আমি গানটা লেখার পর আধ্যাত্মিক গান, জীবন ভিত্তিক গান লেখার পরেও কিন্তু আমি ওনাকে নক করেছি। এইভাবে আমি লিখে থাকি। সো ফার সো গুড, আমার আত্মতৃপ্তি অনেক, এবং সেগুলো আমাকে ইন্সপায়ার করে আরও বেশি লেখার জন্য। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আসলে যাকে চিন্তা করে গান লিখেছেন আপনি, হয়তোবা কোনো কারণে, সময়ের কারণে কিংবা কোনো একটা মিসম্যাচ হওয়ার কারণে হয়তোবা তাকে দিয়ে গাওয়ানো সম্ভব হয়নি, এরকম কি হয়েছে কি কখনো? এখন পর্যন্ত সত্যিকার বলতে হয়নি। আচ্ছা, এখন পর্যন্ত হয়নি।
মাঝে একটি গান আমি লিখেছিলাম, এটা ওপার বাংলার শুভমিতার জন্য। এই গানটি এখন পর্যন্ত রেকর্ড হয়নি, ভোকাল দেওয়া হয়নি, বাট আমি আশা করছি করবেন, বাট এটা ডিলে হচ্ছে একটু। কখন ডিলে হতে পারে, বিকজ অনেকে অসুস্থতার কারণ থাকতে পারে, অনেকের অনেক জটিলতা থাকতে পারে, বাট আমি যাকে রিকোয়েস্ট করেছি এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যে গান করতে করেননি। আচ্ছা, এখন গানের আসলে অবস্থাটা কেমন? আমরা যদি বলি ৮০-৯০ দশকের গান বা স্বর্ণময়ী সময়ের গানগুলো, সেগুলো এখনো দর্শকরা শুনছেন এবং এখনো ভালোবাসছেন, এবং সেই গানগুলো নিয়ে নতুন করে রিমিক্স করা হচ্ছে, রিমেক করা হচ্ছে, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নতুন যারা এখন গান করছেন বা নতুন যে ধরনের গান এখন আমরা শুনতে পাই, সেই গানের অবস্থাটা আসলে কেমন? আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন। আগে যে গানগুলো শুনতাম আমরা ছোটোবেলায়, সেই গানগুলো ইভেন আমাদের যারা আমাদের প্যারেন্টসরা যে গানগুলো শুনতেন সেগুলো আমরা শুনি, এবং আমি মনে করি আগামী প্রজন্ম কিন্তু সেই গানগুলো শুনবেন, কারণ নিঃসন্দেহে, কারণ গানের কথাগুলোর জন্য, গানের আবেদনের জন্য, গানের ভিতরে মেসেজ থাকার জন্য। এখন যে গানগুলো আসছে আমি মনে করি, মনে হয় আমার কাছে, আমি জানি না আমি কতটুকু সঠিক, এটা আমার অপিনিয়নটা হলো, এগুলো শুধুই কারো বাহবা পাওয়ার জন্য কিংবা কাউকে হাততালি পাওয়ার জন্য কিংবা ভিউজ বাড়ানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য, ট্রেন্ডি থাকার জন্য। গানের ভেতরে যে কিছু আবেদন, প্রতিটি গান কিন্তু একটা মেসেজ বহন করে, যে আমাদের সমাজ সংস্কৃতির জন্য অতি মূল্যবান। আমি একটা গান লিখছি, আমি গানের শেষ আমি কি মেসেজ দিচ্ছি আমার সোসাইটির জন্য, সমাজের জন্য, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? বাট এখন যেটা হচ্ছে যে অনেক গানই শুনি, হয়তো বেশি দিন লাস্টিং করছে না, গান শুনছি ভালো লাগার জন্য, ধুমধারাক্কা গান হচ্ছে, বাট সেটা লাস্টিং করছে না। বা ওই সময়কার যে দিনগুলো, সেই কথাগুলো এত ছিল, গভীরতা ছিল গানের, যেগুলো এখন পর্যন্ত আমরা সেই গানগুলো গাই, এবং সবসময় আমাদের সন্তান, আমাদের সন্তানের সন্তান পর্যন্ত গানগুলো শুনবে। পার্থক্য এইটাই যে আমি ফোকাস কোথায় দিচ্ছি, গানের দিকে দিচ্ছি না আমি ভিউজ কিংবা হাততালির জন্য দিচ্ছি। আমি যে গানগুলো লিখছি সেই দিকটা আমি সবসময় সচেতন থাকি, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ চয়ন, অন্তর্মিল, ছন্দমিল, এবং আমার গানের শেষে একটা মেসেজ থাকবে। সেগুলো দেখে সমাজ সংস্কৃতি পরিবর্তন হতে পারে, কিংবা আগামী প্রজন্ম সঠিক পথে আসতে পারে। আসলে পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করছে কারা কি ধরনের গান আসলে মেক করছে। এক্ষেত্রে যদি দেখি যে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে মিউজিকের ব্যবহারটা রয়েছে। আমরা যে কোনো প্রোগ্রাম বলি বা যে কোনো জায়গায় মানুষের মন ভালো থাকলেও গান শুনছে, খারাপ থাকলেও গান শুনছে, বিয়ে বাড়ি থেকে শুরু করে সর্বত্রই কিন্তু গানের অংশগ্রহণটা রয়েছে, এবং আমরা আসলে চাইলেও গান থেকে কিন্তু বিচ্ছেদ হতে পারি না, আমাদের মনেও গুনগুন করে গান বাজতে থাকে। এবং গানের আয়োজনের বা আসরের কথা যখন বলি, তখন দেখা যায় যে আমরা দেখেছি বা শুনেছি যে একটা সময় আসর বসত গানের, এবং একটি গান নিয়ে হয়তো বা 1 মাস পর্যন্ত গানের মিউজিক তৈরি হচ্ছে, এবং সিঙ্গার আসছেন, মিউজিশিয়ান আসছেন, সব কিছু মিলিয়ে একটা আয়োজন করে সেখানে গানটা মেক করা হচ্ছে। একবার ভুল হলে সে গান আবার শুরু থেকে নতুন করে গাওয়া হচ্ছে। এখন তো তথ্য প্রযুক্তির যুগে আপডেটেড হয়েছে সবকিছু, এবং এখন আমরা আসলে তবলার জন্য আর তবলাওয়ালাকে দরকার হয় না, আসলে গিটারের জন্য হয়তো বা গিটারওয়ালাকে দরকার হয় না। তো সেই জায়গা থেকে প্রযুক্তির এই যে পরিবর্তনটা, সেটি আপনি কিভাবে দেখছেন? আগে যেমন ছিল যে আমরা গান করার সময় স্টুডিও ভার্সনে যদি কথা বলি, একটা গান সময় লাগতো প্রচুর, প্রত্যেকটা যারা স্পেশালাইজড পার্সনদেরকে ইনক্লুড করা হতো, যেটা আপনি বললেন। আগে একটা কাগজে একটা অফিসিয়াল কোন ডকুমেন্টস করতে গেলে টাইপ করতে হতো, ঠিক হলো না আমাকে রিটাইপ করতে হবে। এখন তো অতটুকু যেটুকু ঠিক হয় না সেটা অতটুকু ঠিক হলে হয়ে গেল। কিন্তু গানের কম্পোজিশনের কাজটা অনেক ইজি হয়ে গেছে এখন। কিন্তু এতে হয়ে গেছে কি, আগে যে গানের যে আবেদন ছিল, ডেডিকেশন ছিল, সেটুকু নিয়ে এখন ইজিভাবে গানটা হয়ে যাচ্ছে। এখন তো এআইয়ের যুগে তো আরও বেশি ইজি হয়ে গেছে আসলে। বাট তারপরও কিন্তু আগের দিনে যে আবেদন ছিল, তবলা বাজাচ্ছে, সেতার বাজাচ্ছে, হারমোনিয়াম ছাড়া তো গান কল্পনা করা যেত না। রাতের বেলায় সন্ধ্যার সময় ছাদের উপরে যাই হোক না কেন, এত কিছু একটা সরঞ্জাম আদি ছিল আগে, এবং আবেদন বেশি ছিল। এখনকার দিনে ভালো সাপোর্ট দিচ্ছে, বাট ওই সাপোর্টটা পজিটিভলি নিয়ে যদি আমরা আরও কনসেন্ট্রেট করতে পারি, রিলাক্টেন্ট না হয়ে, তাহলেও তো আরও ভালো কিছু আশা করা যাবে। বাট আমরা অনেকটাই রিলাক্টেন্ট হয়ে গেছি। আমাদের যারা মিউজিক ইন্ডাস্ট্রি কাজ করছে, এই এআই কিংবা এ সমস্ত
মডার্ন যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে, এতে করে অনেকেই মানে ওই আমার আর তবলা বাজানোর সব শেখার প্রয়োজনটা নাই। আমি যদি তবলা না শিখি তাহলে কি হবে, কি আমি নতুনত্ব আমি আনতে পারছি না। বাট আমরা অনলাইনে ইলেকট্রনিক জগতে কিংবা আমরা এআই যুগে যা পাচ্ছি সব তো সেট, প্রিসেট করা থাকে। প্রিসেট অনেক কিছু নতুনত্ব দিচ্ছে না আমাদেরকে। বাট আগে যেমনটা ছিল ওটা ছিল আমার কাছে ভালোর যুগ। এই ক্ষেত্রে আসলে আমরা অনেক শিল্পীও কিন্তু হারিয়ে ফেলছি। যখন একটি জিনিসের পূর্ণতা পেয়ে যায় অন্য কোনো সেক্টর দিয়ে, তখন আসলে মেইন জায়গাটা থাকে না। এটা নিয়ে কথা বললে আসলে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু এবার একটু জানতে চাই আসলে 20 বছর ধরে আপনি জাতিসংঘে কাজ করছেন, 20টা বছর আপনি এখানে দিয়েছেন। সো কাজের ধরন কি ছিল এবং এখন কেমন আছে শুরু থেকে এখন পর্যন্ত? ওটা তো আমার প্রফেশন। আমি জাতিসংঘে কাজ করছি 20 বছর বিভিন্ন দেশে। আমি ইউএন হেডকোয়ার্টার নিউ ইয়র্কেও ছিলাম এবং সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমি মনে করি যেটা জাতিসংঘে কাজের সুবাদে আমি বিভিন্ন দেশে একা থাকতে হয়। আমি যে সমস্ত চ্যালেঞ্জিং কান্ট্রিগুলোতে কাজ করি সেগুলো নন ফ্যামিলি ডিউটি স্টেশন, সেখানে আমার হাতে সময় থাকে, অবসর সময় আমার হাতে আছে। আমরা বিভিন্ন যখন কান্ট্রিতে, এখন আমি কাজ করছি জাতিসংঘ মিশন কঙ্গোতে, সেখানে আমাদের 6 সপ্তাহ পর পর আমার 3 থেকে 4 সপ্তাহ ছুটি। তো এই 6 সপ্তাহ যে আমার কাজের সময়টুকু, আমার 5টার সময় অফিস শেষ, তারপর তো আমি একাকিত্ব জীবন, এই সময়টা আমি এই গান লেখার পেছনে কাজে লাগাই। তাই মনে করি জাতিসংঘের পার্মানেন্ট স্টাফ হিসাবে কাজ করার সুবাদে আমার অফুরন্ত যে মানে সময়টুকু আমি গানের পিছনে ব্যয় করেছি, তাই হয়তো আজকে আপনার সামনে কিংবা আমাদের দর্শক শ্রোতার সামনে আসতে পেরেছি। বা সবকিছু মিলিয়ে আসলে মেইনটেইন করাটা একটা বড় চ্যালেঞ্জ, এবং সব জায়গায় কাজের দক্ষতা মেইনটেইন করে থাকা আরো একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আপনার কণ্ঠে আমরা আসলে এই মুহূর্তে একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? আমি একটা আমার লেখা একটি গান, ওটা গানটা আমি লিখেছিলাম বিমানে বসে। আমি মোস্ট অফ দি সং কিন্তু বিমানে বসে লিখি। আচ্ছা, ওটা আপনার বলতে গেলে অবসর সময় বলা যেতে পারে নাকি? আমি ধরেন আমার ফ্লাইট 14 আওয়ার্স আমি বিমানে থাকি। এই সময়টা হয়তো ঘুমালাম কয়েক ঘন্টা, তারপরে কি করব, আমি তো বসে আমি গান লিখি। সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করা হয়, ইউটিলাইজ করার জন্য। এই একটা গান আমার আছে, আমি লিখেছিলাম, ওটা গানটা বাস্তববাদী গানটা। এটা হলো স্বপ্ন এবং কর্ম। স্বপ্ন নিয়ে জীবন বাঁচে, স্বপ্নের মাঝেই শেষ, কর্মের মাঝে স্বপ্ন ফলে বাকিটা আখে। জীবন ও জীবন রে, এই তো জীবন। এ ধরনের গান ছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ। এটা ছিল সার কথাটা। আমি স্বপ্ন দেখতে পারি, স্বপ্নের সাথে যদি আমার কর্মের কোনো মিল না থাকে, সে স্বপ্নই রয়ে যাবে। আর স্বপ্ন দেখা ভালো, স্বপ্নের সাথে যদি আমি কর্মটাকে আমি কন্টিনিউ করতে পারি, দেন ওনলি আই ক্যান সি লাইট অ্যাট দি এন্ড অফ দি টানেল, আদারওয়াইজ নট। খুব সুন্দর একটি কথা। আসলে শুধু পরিকল্পনা করলেই হবে না, বাস্তবায়ন করার জন্য আসলে কাজে লেগে পড়তে হবে, যে চলুন বাস্তবায়ন হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসলে খুবই ভালো লেগেছে কথা বলে। গল্পে আড্ডায় আমাদের সময় শেষ, যেতে হবে বাড়ি ফিরে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আবারও। আপনাকে ধন্যবাদ, আমার দর্শক শ্রোতাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ ATN বাংলার যারা আছেন সবাইকে সুন্দর একটা আয়োজন করার জন্য, যেখানে আমি কমিউনিকেট করতে পারলাম। আমি আশা করছি সামনে বেশ ভালো গান আসছে, অনেক কাজ ভালো আসছে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। আমরা অবশ্যই অপেক্ষায় রয়েছি। আর দোয়া রাখবেন যেন আমি এই ভালো কাজগুলো যেন কন্টিনিউ করতে পারি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।